আসসালামু আলাইকুম। আজকে ১৬ই নভেম্বর, আগামীকাল ১৭ই নভেম্বর। এই দিনটি বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলছে এই কারণে যে আগামীকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ পুলিশের সাবেক আইজিপি ওনাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছিল, সেই বিচারের রায় ঘোষণা করা হবে। তো স্বভাবতই এটি কালকে একটি খুব একটি টান দিন হিসাবেই আমরা দেখতে পাবো। এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যারা নেতাকর্মী আছেন তারা হয়তো এই দিনটাকে তারা ব্যাপক কর্মসূচি নেবেন। ইতিমধ্যে আমরা জানি যে আগামীকালকে গোটা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যদিও বিগত ১৩ তারিখেও তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং লকডাউন কর্মসূচির পূর্বে রাতে থেকে ১০ই নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে ব্যাপক গোলযোগ সৃষ্টি করে। প্রায় ৩০টির মতো বাসে অগ্নিসংযোগ করে, একজন ব্যক্তি জ্বলন্ত আগুনে নিহত হন। বাসে পেট্রোল ঢেলে দেওয়ার পরে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। একরকম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল। তো আগামীকালকে ১৭ই তারিখে দেশের অবস্থায় কি হয় সেটা আসলে অনেকের জন্য এটা একটা টেনশনের ব্যাপার। আমরা আগামীকাল বুঝতে পারবো যে আওয়ামী লীগ কী রকম কর্মসূচি হাতে নেয়। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত বিভিন্ন সরকারের পরিবর্তন ঘটেছে। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আদ্যবধি শেখ হাসিনা পর্যন্ত যতগুলো সরকারের পতন ঘটেছে, সেটা আন্দোলন হোক আর নির্বাচন হোক, কিন্তু কোনো সরকার প্রধান এইরকম খুনের অভিযোগে এইভাবে আদালতে তারা দণ্ডিত, আদালতে তাদের বিচার প্রক্রিয়া আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেটা ঘটেছে, সাবেক প্রেসিডেন্টরা হত্যার শিকার হয়েছেন, তারা হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন। সাবেক স্বৈরশাসক এরশাদ পতনের পরে তিনি জেলে ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলার মাধ্যমে সেখানে তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন, কিন্তু মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ অসংখ্য মানুষকে হত্যার অভিযোগে, খুনের অভিযোগে বাংলাদেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী অভিযুক্ত হলেন। এখন এটা আমরা চাইবো যে এই রকম একটি সেন্সিটিভ মুহূর্তে আদালত ন্যায়সঙ্গতভাবেই বিচার কার্যক্রম পরিচালনা করবেন এবং আদালতের তথ্য প্রমাণের ভিত্তিতে এমনভাবে আমরা একটা বিচার প্রত্যাশা করি যে বিচার নিয়ে কোনো বিতর্কিত যেন না হয়। অতীতে আমরা দেখেছি যে মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালে যেরকমভাবে বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন হতো সেগুলো বিতর্কিত হয়েছিল এবং বিতর্কিত হওয়ার কারণে কিন্তু এই অপরাধ ট্রাইব্যুনালে তাদের ভাবমূর্তি অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে। তো ওই বিচার প্রক্রিয়াটাকে পুনর্গঠন করে নতুন ভাবে সবকিছু ঢেলে সাজানোর পরে আমরা আশা করব যে এইখানে আসামিরাও যেন ন্যায় বিচার পান এবং যে সকল পরিবার হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মতন প্রাণ আমরা হারিয়েছি, প্রায় ২০,০০০-এর মতো আমরা আমাদের ভাই বোনদেরকে পঙ্গুত্ব বরণ অবস্থায় এখনো জীবনযাপন করতে দেখছি। সেই প্রেক্ষাপটে যারা নির্যাতিত তারাও যেন সুবিচার পান। এখন আমরা প্রত্যাশা করব আদালত অবশ্যই একটি সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ গ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষভাবে বিচার করবেন। আমরা বিচার প্রত্যাশা করি যিনি অপরাধী তিনি যেন অবশ্যই তার অপরাধের কারণে দণ্ডিত হন এবং যারা নির্যাতনের শিকার ছিলেন, যারা হত্যার শিকার হয়েছেন, তারাও যেন সঠিক বিচার পান এবং বাংলাদেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যেখানে কোনো সরকার প্রধান যেন এরকমভাবে গণতন্ত্রকে হত্যা করে দীর্ঘদিনের শাসন ব্যবস্থা কায়েম রাখার জন্য জনগণের উপরে তারা যেন হত্যার এইরকম সূচনা ভবিষ্যতে আরও না হয়।
বাংলাদেশের জন্য একটি এমন শাসন ব্যবস্থায় আমরা উপনীত হব যেখানে সরকার পরিবর্তনের সমস্ত শক্তি জনগণ অর্জন করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। কোনো আন্দোলন অভ্যুত্থান বা রক্তের বিনিময়ে বা বিপ্লবের বিনিময়ে জীবনের বিনিময়ে এদেশে যেন আর কোনো শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে না হয়, আমরা সেই প্রত্যাশাই করব এবং আগামীকালের দিনটাতে আমরা একটি সুন্দর এবং বিতর্কিতহীন একটি রায় দেখতে চাই এবং সেই রায়টা হতে হবে অবশ্যই নিরপেক্ষভাবে। যিনি অপরাধ করেছেন এটা যদি প্রমাণিত হয় তাকে সেই সাজা অবশ্যই পেতেই হবে। আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করছি, আগামীকালকে এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি সকলকে, ধন্যবাদ।